আমেরিকার চাপে পড়ে এই সরকারকে এটা করতে হয়েছে। আপনার কাছেও কি তাই মনে হয়, নাকি এটা একটা ধরেন খলিল সাহেব এত যোগ্য লোক যে তাকে নিতেই চাইছে বিএনপি, সেজন্য তাকে নিছে? আপনার কাছে কোনটা মনে হয়? এটা এটা বিএনপি ভালো বলতে পারবে ভাই, আপনার বিএনপি কাছে তো কি আমি করি মনে না। হয়, মানে আপনার কাছে কি মনে হয় যে মানে একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এত গুরুত্বপূর্ণ যে তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিএনপির মতো একটা পুরনো দলে নিতে হবে? মানে এটা আপনার কাছে কি মনে হয়? বিএনপি টেকনোক্রেট নিতে অভ্যস্ত, টেকনোক্রেট বিএনপি সেই অনেক আগে থেকেই নেয়। নেয়, তো এটা কিন্তু আসলে টেকনোক্রেট মানে হচ্ছে, সেটা টেকনোক্রেটদের মধ্যে তো বিএনপি মানে ধানের শীষ মার্কা টেকনোক্রেটও অনেক আছে। মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কা এখন টেকনোক্রেট কেন এখন হলো? না না, আপনি কোনটা জানেন কোনটা ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা তো আপনি কিভাবে জানেন? আমি জানি না, আমি আচ্ছা জানতে পারিনি। আচ্ছা, না এইটাও এটা একটা কি ভালো কথা, দানিশ? এটাও একটা ভালো কথা বলছেন, কারণ আমাদের এই অনুষ্ঠানের প্রেক্ষিতে আমি এই উপসংহারে আসছিলাম যে ডক্টর খলিলুর রহমান আগে থেকেই বিএনপির লোক, বিএনপি বরং আপনাদের মধ্যে ওনাকে প্ল্যান করছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু কিছুই বোঝেন না, উনি এটা বুঝতে পারেন নাই। এটা 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 একটা মজার যে আমরা ধরেন এই যে এতগুলি স্পেকুলেশন করতেছি, কিন্তু এখানে স্পেকুলেশনের চেয়ে আসলে আমাদের এটাই পলিটিক্স স্পেকুলেশন এবং হচ্ছে ব্লেমিং গেমিং সবকিছু। কিন্তু আমার যেটা মনে হয় যে আসলে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে গেছে, এবং জিও পলিটিক্যাল যে টেনশন আমরা পড়ে আসতেছে আমাদের গাড়ির উপরে, হ্যাঁ, এটা এই ক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি যদি যেটা ভালো মনে হয় তারা করছে, এবং বিএনপি এটা ভালো বুঝতে পারবে কাকে দিয়ে তারা এই টেনশনটাকে মিটিগেট করতে পারবে এবং ম্যানেজ করতে পারবে। এটা বোধহয় তাদের একটা চিন্তা ছিল। এর বাইরে আমি জানি না আসলে এটা আগে পরে কিভাবে কি হইলো, কে কার হয়ে খেললো। কারণ হচ্ছে খেলাটা তো আসলে আপনি বুঝতেও পারবেন না। যদি খেলোয়াড়ের খেলা এই হয় তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে, আর যদি খেলা আপনিই বুঝে যান তাহলে খেলোয়াড় হইলো কিভাবে? না সেটা ঠিক আছে, কিন্তু ধরেন আবার একটা পুরনো কথা কইতে হয় যে ইলেকশন তো একটা গেল, সেইটারে আপনি একটা ভাগ বাটোয়ারার ইলেকশন আপনি বলছেন। বাইরে এটা তো কইয়া দিছি কথা, আগে তো একবার কইছি। আবারও বলেন, আর আবারও একটু বলেন, অল্প একটু বলেন, আপনি একটু বলেন যে এখন এই বাটোয়ারা থেকে, মানে আমার প্রশ্নটা ওই বাটোয়ারা পর্যন্ত না, মানে যে জুলাই স্পিরিট ছিনতাই হয়ে গেছে বলে মানে বা অনেকে বলে থাকেন, আমি আপনার কথা যদি নাও বলি, ক্ষমতার মূল নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্র, এটা যদি আমরা নাও বলি, এই জায়গা থেকে কি আসলে আর ফিরে আসা সম্ভব? মানে মানুষ তো ওইটাই চাইতেছে মনে হয়, তাই না? এগুলো আসলে কোনোটাই স্থির কিছু না। হ্যাঁ, আমরা একসময় ভারত, একসময় ইন্ডিয়া, একসময় আমি চিন্তা করি কবে ঢাকা উইল, আমরা একটা স্লোগান আছে, আমি নিজের লেখায় লিখছি, ঢাকা উইল বি দ্য সেন্টার। আমি ওইটার অপেক্ষায় আছি। এর আগ পর্যন্ত কে কি করলো এটা আমরা দেখার দরকার নেই। আমাদের টার্গেট কি? আমরা যদি আমাদের ইয়াং জেনারেশন বলে, এবং আমি মনে করি এনসিপি করুক, যেই দলে করুক না কেন, আমাদের জেনারেশন এই ক্ষেত্রে একমত যে ঢাকাকে সেন্টার বানাইতে হবে, সেন্টার অফ গ্র্যাভিটি বানাইতে হবে এই অঞ্চলে। শেষ। আমাদের স্বপ্ন এত বড়, এটা হচ্ছে কথা। এবং এটা বানানোর জন্য আমাদেরকে স্বনির্ভর হইতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, এবং আমাদের রাজনৈতিক কালচার ঠিক করতে হবে, আমাদের রাজনৈতিক ভাবে সংগঠিত হইতে হবে। আমাদেরকে আরো আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে কমতি আছে, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে প্রস্তুত হইতে হবে। আমরা ওই দিকে তাকাই আছি। এক সময় একজন আসবে, খেলবে। এটা কোথায় নাই? এটা কোন দেশে অন্য দেশ প্রভাবিত করার চেষ্টা করে না? শুনেন খালেদ ভাই, আমি একটা কথা বলি, আমি এটা বলছি অনেকবার, এখন আজকে আপনার সুবাদে অনেককে বলতে সুযোগ পাচ্ছি। সেটা হচ্ছে, অনেকে বলে না ভারতের ষড়যন্ত্র বাংলাদেশের ভিতর। আমি তো মনে করি এটা ভারতের ফরেন পলিসি। হোয়াই ডোন্ট ইউ হ্যাভ এ ফরেন পলিসি? মানে বাংলাদেশকে আমি বলতেছি, আপনার ভারতের ফরেন পলিসির অংশ বাংলাদেশে সে হেজিমনি রাখবে, সে এটা, তো এটাকে সে করতলগত করে রাখবে। এটা তো তার ফরেন পলিসি, পলিটিক্যাল ফিলোসফির অংশ, তাই না? এটা সে একটা রাষ্ট্র হিসেবে করতেছে। বাংলাদেশ কোথায়? মানে বাংলাদেশ যদি এক্সিস্ট করতে চায়, তাহলে তো বাংলাদেশের নিজস্ব তো প্ল্যান থাকতে হবে। আমরা কি করব এই সবগুলো গ্লোবাল পাওয়ারের সাথে, আমরা কিভাবে নেগোশিয়েট করব, আমরা কিভাবে আমাদের সেরাটা আদায় করে নিব, ওইটাই আমরা চাই। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে, সংসদে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রিয় দর্শক, এই কথা সমর্থন করেন কিনা? শতকরা 26 ভাগ এই দর্শক একথা সমর্থন করেছেন, 74 ভাগ সমর্থন করেন নাই। 10,000 দর্শক ভোট দিয়েছেন। আমি দুইটা বিষয়ে শুধু এখন আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা বিষয় হচ্ছে, আপনি অন্তর্বর্তী সরকারের মানে বিশেষ
উপদেষ্টা বা বিশেষ সহকারী ছিলেন যখন মানে উপদেষ্টা পদমর্যাদায়, সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি গাইড মানে কি, আপনি বিভিন্ন বিষয়ে আপনি তারকে পরামর্শ দিতেন, কিন্তু পরে আবার আমরা দেখতে পাচ্ছি যে উনার একটা কিচেন ক্যাবিনেটের কথা প্রায় হচ্ছে, যে মানে শব্দটাই কেমন এত বেশি ক্লিশে হয়েছে, মানে বিশেষ কিছু লোকের সাথে তার বেশিরভাগ সিদ্ধান্তের বিষয়ে উনি বৈঠক করতেন বা আলোচনা করতেন। এর মধ্যে আপনি ছিলেন কিনা, যে ওই বিশেষ বা কতটা সময় পর্যন্ত ছিলেন, যেহেতু আপনি উপদেষ্টা হওয়ার আগে বিশেষ সহকারী হিসেবে সব বিষয়ে উনাকে আপনি কিছু না কিছু পয়েন্ট দিয়েছেন বলে আমরা জানি। না না না, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে বিশেষ সহকারী হিসেবে আই ডিড নট হ্যাভ এনি স্পেসিফিক রুল, দ্যাটস হোয়াই ইউ হ্যাভ দ্য হোল রুল, মানে ইন জেনারেল মানে তো পুরোটা I didn't have the whole role. I didn't have the whole role. এটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট ইজ আ লাইক কি বলা যায়, এটা খুবই ইন্টারেস্টিং একটা ফেনোমেনা, যে আপনার এখানে এটাকে ব্যাখ্যা আমি তো বললাম ওইটা তো 5 থেকে 8 আগস্ট বেশি বললাম, 8 আগস্ট থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত যে ড্রামা, যে মানে এটাকে ড্রামাই বলা যায়, ড্রামা নট ইন এ ব্যাড ম্যানার, বাট মানে আপনি যদি ধরেন আর কি, এইখানে যে মানে অনেক ধরনের মানুষ অনেক ভাবে অ্যাক্ট করছে, এবং আমাকে যেভাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চালাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এগুলো হচ্ছে কি জানেন, স্কেপ গোটিং, মানে আমরা যা যা করব সবকিছুর দায়িত্ব একটার উপরে দিতে হবে, ওই একটাটা কে হবে, হ্যাঁ এরকম একটা দেখে আমরা একটু স্কেপ গোট বানাবো। তাহলে এইটা নিয়ে আমার আলোচনা এই পর্যন্তই, যে মানে এটা আসলে কোন সরকারি কোন এক ব্যক্তি, ইভেন যিনি রাষ্ট্রের প্রধান হন, সরকারের প্রধান হন, উনিও নিজে একা ডিসিশন নিতে সবসময় পারেন না। দিস ইজ এ কালেকটিভ প্রসেস, এবং মাহফুজ আলম একা চালাবেন, আবার কিচেন ক্যাবিনেটের 6 জন ওনারাই চালাবেন, এইভাবে কখনোই সরকার চলে না। যারা এগুলো বলেন তারা আসলে মানে একটু জানি না সরকারের ভিতরকার কার্যক্রম সম্বন্ধে হয়তো অবগত না, বরং হ্যাঁ একটা তো কাঠামো ছিল, যেটা তৌহিদ ভাই, তারপর হচ্ছে যে তৌহিদ হোসেন যিনি আছেন, তারপর হচ্ছে যে আমাদের আরো কয়েকজন উপদেষ্টা বলছেন, এবং এটা রিয়েলিটি, এবং ওটাতে স্টুডেন্টরা ছিল না। আমি তো বলি না শুধু আমি ছিলাম না, স্টুডেন্টরাই ছিল না, এবং এটা আমি ডিডব্লিউ তে বলছি ফ্রম ভেরি ফার্স্ট মান্থ স্টুডেন্ট ওয়ার জাস্ট আউট, যে আমরা হচ্ছে যে মুরব্বীরা বসে ডিসিশন হবে, মুরব্বীরা বসে, হ্যাঁ কিন্তু ডক্টর ইউনূস যে বলতেছেন যে স্টুডেন্টরাই আমাকে নিয়োগ দিয়েছে, স্টুডেন্টদের জন্য নিয়োগ তো আমরা দিছি, এটা তো অসত্য না, এটা তো অসত্য না, কিন্তু উনি কাদের সাথে বসবেন এটা তো তার পছন্দ। আপনি ধরেন না নিয়োগ আপনাকে দেওয়া যেতে পারে, কিন্তু এরপরে নিয়োজিত হওয়ার পর আপনি কি করবেন সেটা তো ব্যক্তির ইচ্ছা, এবং নিয়োজিত হওয়ার পর যদি আপনি তাকে কন্ট্রোল করতে চান, তাহলে তো ওই ব্যক্তিকে আপনার এত বড় দায়িত্ব নিয়োগ দেওয়ার দরকার ছিল না। তো আমরা তো তাকে কন্ট্রোল করার জন্য ওখানে বসি না। আমরা যেটা করছি, আমরা বাদ দিল কেন? উনি আমাদেরকে বললাম তো এটা মুরব্বীদের বৈঠক, আমি এভাবে বললাম গ্রামের ভাষায়, মুরব্বী তো মানে এটা তো শাস্ত্রে মানে 25 বছর পরে তো পিতা পুত্র, যাই হোক আমি মুরব্বীদের বৈঠক বললাম, এটা আপনি বুঝে নেন, এবং সাধারণ জনগণ বুঝে নেন। এটা তো সব সাধারণ জনগণ অনেক বেশি বুঝছে, কিন্তু ঘটনা হইতেছে যে আপনারা মানে আপনাদের কাঁধে বন্দুক রাখা মুরব্বীরা বৈঠক করবে, এটা কেমন কথা? আপনাদের থেকে নিযুক্ত হইয়া মুরব্বীরা বৈঠক করবে, এটা কেমন কথা? মুরব্বীরা তো ছিলই, তাহলে মুরব্বীদের ভাগাইছেন কেন? শেখ হাসিনাও তো মুরব্বী ছিল, শেখ হাসিনার ভাই ইয়ার মধ্যে কি মুরব্বী কম ছিল নাকি? তো মুরব্বী সব, তো মুরব্বী যদি হয় তাহলে তো মানে বাংলাদেশে নিয়ম করে দেখ যে 80 বছর বয়স হইতে হবে, এই হইতে হইলে তাহলে তো ভালো 75 কমপক্ষে হয়। আমি পরেরটা, আপনি তো মাঝখানে বলছিলেন 3 জন ঢুকছি কেন, তাহলে বুঝেন 3 জন ঢুকিও মুরব্বীদের সাথে আমরা আমি 3 জন ঢুকছি কেন হচ্ছে প্রশ্ন করছি, আপনি এইটা মনে রাখছেন? আপনি এইটা মনে রাখেন নাই যে আমি প্রশ্ন করছি আপনারা সাংবিধানিক কাঠামোর মধ্যে কেন ঢুকলেন? সাংবিধানিক কাঠামোর মধ্যে না ঢুকলে আপনি তো প্রধানমন্ত্রী হইতেন, প্রধান উপদেষ্টা হইতেন। না না, আমার দরকার নাই, আপনি না হইতেন নাহিদ হইতো, নাহিদ না হইতো আসিফ হইতো, মানে আমরা যে কেউ হইতে পারতো। হ্যাঁ, সেটাও তো আচ্ছা, যাই হোক, আমি যেটা জানতে চাইছি, আপনারা যারা অন্তর্বর্তীকালের সাবেক উপদেষ্টা ছিলেন তাদের সাথে কি আবার একটা দেখা সাক্ষাৎ হয়? মানে সাবেক উপদেষ্টাদের একটা ক্লাব কি আছে এই মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য, এই খাওয়ার জন্য? আমি একবার খালি দেখছিলাম উপদেষ্টা পদ থেকে যাওয়ার পরে যেন ফাজিল কবির খানের বাসায় মনে হয় একটা
গ্রিল পার্টি। ওই মিটিং এ কোন স্টুডেন্টকে দেখছেন? না, দেখি নাই। আপনারা বাদ পড়ছেন ওইটা তো, হ্যাঁ। মানে রিটায়ার্ড হয়ে বাদ। তাহলে মানে ও, এটা তো মুরব্বীদের, আপনি আগেই বলে দিয়েছেন, এটা তো মুরব্বীদের, রাইট? আর আমি আপনাদের দেখি যেটা, সেটা হচ্ছে যে আপনি কোনো কিছু একটা লিখলে সেইটার, বা ফেসবুকে লিখলে আপনাকে তো বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়। আমার ধারণা ঘরে বাইরে ক্রিয়া প্রতিক্রিয়ার চাপে আপনি অনেক সময় সেটাকে সামনে আনেন, পিছিয়ে আনেন, এডিট করেন, কখনো বাদও দেন। কিন্তু আমি যেটা খেয়াল করি, উপদেষ্টাদের মধ্যে কেউ না কেউ আপনার বক্তব্যের একটা জবাব দিতে চেষ্টা করেন। এইটা কি মানে এইটা কিরকম? আবার পাশাপাশি আমি এইটা খেয়াল করি, অন্তর্বর্তী সরকারের কোনো কাজকে সবচেয়ে বেশি ডিফেন্ড করতে চেষ্টা করে হচ্ছে এনসিপি। এইটার মধ্যে কি কোনো মানে কোরিলেশন আপনি দেখতে পান? মানে ধরেন আমি এখন একটা কথা বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূস হামের টিকা না কিনা বা পরিবর্তন করে ভালো কাজ করে নাই, দেখা গেল এনসিপির অনেকে আইসা আমার উপরে ঝাঁপায় পড়ছে যে আমি কিছু জানি না, বা সালমান এফ রহমানের এখানে চাকরি করতো, এরকম কিছু একটা কয়ে দিল। এটা কারণ এখানে খালেদ ভাই, এখানে একটা প্রশ্ন আছে। এখানে প্রশ্নটা হচ্ছে মানে আপনি যদি সেম লোক যারা জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়াইছে, সেম লোকেরা যদি হামের প্রশ্ন নিয়ে নেমে মোহাম্মদ ইউনূসকে বা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ঘায়েল করার চেষ্টা করে, ওনার যদি ভুল থাকে সেটা নিয়ে আপনি সরকার ক্ষমতায় আছে তাদেরকে তদন্ত করতে বলেন, পুরো প্রক্রিয়া অনুসরণ করতে বলেন। কিন্তু পুরো জিনিসটা যে ফ্রেমিংটা হচ্ছে, মিডিয়া ফ্রেমিং আমার সময় থেকে হয়েছে, আমরাও এটা নিয়ন্ত্রণ করতে পারি না। এটা অলিগার্কদের পত্রিকা, ওরা যা ইচ্ছা তা লিখবেন। আমরা তো চাপোষা মানুষ, আজকে আছি কালকে নেই গভর্নমেন্টে। ওনারা তো সারা জীবন আছেন, সব গভর্নমেন্টের সাথে ওনারা থাকেন। ফলে এই অলিগার্কদের পত্রিকাতে আপনি বন্ধ করতে পারবেন না। ঢাকা শহরে তো মানুষ মানে কান জ্বালাপালা করছে, আমার পত্রিকা বন্ধ করেন না কেন। আরে ভাই, আমি তো বললাম আমি তো শেখ মুজিব না, আমি পত্রিকা বন্ধ করবো কেন? আমার কাজ পত্রিকা বন্ধ করা। আমার কাজ ছিল যে মিডিয়াতে যাতে হচ্ছে যে জুলাইটা অন্তত কিছুটা হইলেও স্পষ্ট থাকে। এবং সেম লোকটা একটু আপনি আমার বলেন, মানে সেম লোক মানে যারা আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নাই, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নাই, তার মানে যারা আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নাই, তারা কোনোদিন আর ইউনূস সরকারের বা তারেক রহমান সরকারের সমালোচনা করতে পারবে। তাই সেই নৈতিক ক্ষমতা তারা ফেরত পাবে তখনই, যখনই তারা কোনো না কোনো ভাবে লজ্জা অনুতাপ করবে যে আমরা 17 বছরের একটা ফ্যাসিস্ট বাইরে। আমি জাজ জুরি সবকিছুর আপনি হইলে তো এটা একটা মুশকিল না? আমি হইলাম না, আপনিই হন। আপনি জুলাইয়ের পক্ষ যেহেতু আপনি নিজেকে বলতেছেন, তাহলে আপনিই হন না, আপনি হয়ে ওদেরকে কাজটা করতে দেন। আমি একটা কথা বলি, আমি কোনো পক্ষ হইতেছি না হইতেছি সেটা আমি বলতেছি না। আমার কথা হইলো যে আমি মনে করি আমার কোনো অপরাধ যদি আমি করি, তা আমার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা হইতে পারে, কিন্তু আমি ওই সময় এইটা করি নাই, এই জন্য এখন এটা করতে পারবো না, এইটা একটা আমার কাছে বায়নার মতো লাগে। আমার এটা আমি বলিনি। আপনি ওই সময় করেন না, এটা তো না, যতটা না আপনি এটাকে পজিটিভ বলতে ইতিবাচক অর্থ বলতেছি না, মানে অন্য মানে থিওরিটিক্যালি পজিটিভ অর্থ বলতেছি। ধরেন না, আপনার কি আপনি এটা বলেন যে সে আওয়ামী লীগকে সার্ভ করছে, একটা গ্রুপ অফ পিপল যারা আওয়ামী লীগকে সার্ভ করছে, প্রশ্নহীন ক্ষমতার ভোগ করতে দিয়েছে শেখ হাসিনাকে, তাদের এত প্রশ্ন করার অধিকারের জন্য আমরা জুলাই করছি, আমরা আপত্তি নেই কথাটা, আমরা করছি। তাদের প্রশ্ন করার অধিকার, এবার আমার বাক্যটা পছন্দ হয়েছে, হ্যাঁ বলেন। না শুনেন না, প্রশ্ন করার অধিকার আছে, কিন্তু ধরেন না একটা সোসাইটিতে যদি আপনি এই জিনিসটা না করেন, তাহলে আজকে যারা অনেকগুলো মুক্তিযুদ্ধকে এই সেই বলতেছে যে এটা একটা ষড়যন্ত্র ভারতের, এটার বিরুদ্ধে, এবং আরো 10 ধরনের কাজ করতেছে, 71-এর কথাটা আনেন, আগে পরের কথাটা আনেন, সব জায়গায় কিন্তু মোরাল একটা রেসপন্সিবিলিটি বলতে একটা জিনিস আছে। আমি তো বলতেছি না সাংবাদিকদেরকে আপনি গ্রেফতার করেন, কেউ মানে হাসিনার দালালি করছে তাকে তো আপনি গ্রেফতার করেন, এটা আমি বলি না, আমি কখনো বলি নাই। কিন্তু আমি সবসময় আমি নিজে থাকা অবস্থায় কিন্তু বলছি গ্রেফতার না, বরং এটা কি, এটা হচ্ছে যে আপনাকে একটা, আমি নিজে ইউএন কে চিঠি লিখছি জুন মাসে, 2025-এর জুন মাসে, যে আপনারা একটা স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করেন অ্যাবাউট জার্নালিজম এন্ড মিডিয়া ইকোসিস্টেম ইন বাংলাদেশ। এই চিঠি পাঠানো হয়েছে, এটা পরবর্তীতে কার্যকর করা যায় না কেন সেই গল্প আরেকদিন, কিন্তু এই চিঠি আমি পাঠাইছি যে এটা আপনারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং করেন, আসলে কার কতটুকু
অপরাধ, কার কতটুকু লজ্জা, অপমান, মানে অপরাধ তো আসলে আপনি এইভাবে ঠিক করবেন না। ফৌজদারি অপরাধের কথা যেটা বললেন খালেদ ভাই, ফৌজদারি অপরাধটা তো আসলে আপনি ফৌজদারি অপরাধ হিসাব কিন্তু করলে আপনার কাছে কি মনে হয় জনাব মাহফুজ, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে, জনাব মাহফুজ আলমের সরকারে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে আটকে রাখাটা কি আমাদের জন্য 2 বছরের বেশি সময় তাদের জামিন হয় না? এটা কিরকম আপনি আমারে বলেন তো। হ্যাঁ, ফৌজদারি অপরাধটা আসলে দিয়া নৈতিকতা দিয়ে, আইন দিয়া নৈতিকতা বা মানে এথিক্স এগুলি আসলে বিচার করা যাবে না, আমি এটা আপনার সাথে একমত। কিন্তু তার বিরুদ্ধে আপনি একটা ফৌজদারি অপরাধ দিছেন, মামলা দিছেন, দিয়া তার আগের টক শোতে আমি কথা বলে ফেলছি অলরেডি অ্যাবাউট দিস থিংস, যে সাংবাদিকদেরকে গ্রেফতার এবং এই পুরা প্রসেসটা। এখন আমি বলছি আপনার আগের কথাটাই যে বলছি, ওই কথাটা আবার রিটারেট করি, যে আপনি হচ্ছে যে পুলিশিং সিস্টেমটা, আইন ব্যবস্থাটা, এটা রাতারাতি বদল করতে পারেন না। ফলে আপনাকে অনেকগুলো ইয়ার ভিতর দিয়ে আপনি হচ্ছে যে বিভিন্ন মামলার ভিতর দিয়ে আপনি হচ্ছে ওদেরকে গ্রেফতার করছেন, কিন্তু যেটা সংকটটা তৈরি করছে, যেটা আমি মনে করি, আমি নিজের জায়গা থেকে ব্যাখ্যা করি যেটা আজও পর্যন্ত সংকট, সেই সংকটটা হচ্ছে আপনি লিগাল প্রসিডিউরের ভিতরে ঢুকান নাই এদেরকে। আপনি ধরেন না এটাকে একটা হত্যা মামলা করছেন, হত্যা মামলা তো সে হয়তো হত্যা ছিল না, এটা তো ফ্যাকচুয়ালি এটা অ্যানালাইসিস হবে, পরবর্তীতে এটা কোর্টে সবকিছু সাবমিশন হবে, তারপর বোঝা যাবে। কিন্তু আমরা ধরেন না প্রাইমা ফেসি বুঝে নিলাম সে আসলে তো ওই সময় টিভি স্টেশনে ছিল, সে তো হত্যা করতে যায়নি। কিন্তু ধরেন না এই মানুষটাকেই আপনি বিচারের আওতায় আনার, বিচারের বলেন, আপনি গণশুনানি বলেন, আপনি 10 ধরনের পদ্ধতি আছে, একটা ম্যাস কিলিং, ম্যাসাকার, জেনোসাইডের উপরে 10 ধরনের পদ্ধতি আছে, যে আপনি কিভাবে এটাকে আপনি মিটিগেট করবেন, নেগোশিয়েট করবেন। আমি যে কথাটা বলছি, আপনি এটাকে কিভাবে মানুষের মধ্যে রিকনসাইল করবেন। আপনাদের সোসাইটিতে এই লোকটা থাকবে, এই লোকটা তো প্রশ্ন করতে চায়, করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এই জন্য বলছি, তাকে তো এটা আপনার নিজের কাছেই তো, একটা মানুষের কাছে তো গ্লানি লাগার কথা, যে এতগুলো মানুষের জীবনের উপর দিয়া হাসিনা টিকে ছিল। আমাকে ওই জায়গাতে সাপোর্ট আমি করছি, আমি ওর থেকে সুবিধা নিছি, খাম নিছি, প্লট নিছি, সুবিধা নিছি, তারপর হচ্ছে দেশে বিদেশে ঘুরে বেড়াইছি, পত্রিকা স্টেশন দখল করছি, টেলিভিশন স্টেশন দখল করছি। এই জিনিসটা যদি কারো গ্লানি না জাগে, এবং ওই গ্লানি না থাকা সত্ত্বেও যদি সে এসে নতুন নতুন সবক দেয়, প্রশ্ন করা কোনো অপরাধ না, প্রশ্ন আপনি করতে পারেন, কিন্তু সবক যদি দেয় এবং সে যদি আরেকটা নৈতিক প্যারামিটার তৈরি করতে চায়, তাহলে এটা তো মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আমার কথা এটাই। আমি শেষ প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে এটি আমার মানে প্রশ্ন না, এটি আপনার কাছ থেকে একটু জানতে চাওয়া, প্রশ্ন না আবার জানতে চাওয়া। সেটি হচ্ছে যে বিএনপি সরকারে 4 মাসের মতো হইল, মার্চ এপ্রিল মে জুন, হ্যাঁ 4 মাসের মতো হইল, বিএনপি সরকারকে কেমন দেখতেছেন? শেষ মানে উপসংহারের প্রশ্ন। বিএনপি সরকার হচ্ছে যে আসলে প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে আমার মনে হয় যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কিন্তু এই ছাড়া তারা অনেকগুলো ভালো উদ্যোগ নিচ্ছে, হ্যাঁ, মন কাড়া, নজর কাড়া, তারপর হচ্ছে তারা আপনার ডেভেলপমেন্ট উদ্যোগ নিচ্ছে। কিন্তু বিএনপি সরকার একটা অভ্যুত্থানের পরে সরকার হিসাবে এবং 17 বছর নিপীড়িতদের দলের সরকার হিসেবে আমার মনে হয় যে তাদের শুধুমাত্র ডেভেলপমেন্ট পলিটিক্সটা দরকার, মানে তাদের কাছ থেকে মানুষ